হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পর লাইভে আসলাম। জানি না শোনা যাচ্ছে কিনা স্পষ্ট। পুরো দেশ যখন টেনশনে গত দুদিন ধরে, তখন আমরা আজকে জানতে পারলাম তিনি মোহাম্মদপুর হয়ে মানে ঢাকা হয়ে নওগাঁ হয়ে ঢাকা থেকে নওগাঁ হয়ে এখন তিনি হাসছেন। আমি জানি না আপনারা আমাকে যারা অনেক আগে থেকে ফলো করতেন বা আমার নিউজগুলো দেখতেন তারা বলতে পারবেন। আপনাদের সুকন্যার কথা মনে আছে? সেই সুকন্যা, কয়েক বছর আগের কথা আমি বলছি। তখনকার লোকজন যদি আমার সাথে যুক্ত হয়ে থাকেন তারা বলতে পারবেন। সেই সুকন্যার কথা আমি বলছি, সেই সুকন্যা যে কয়েক বছর আগে হারিয়ে গিয়েছিল, একমাত্র মায়ের একমাত্র কন্যা। তার বাবা ছিল লন্ডন প্রবাসী। সেই মা যখন তার সন্তানকে হারিয়ে ফেলেন তখন তিনি পাগল প্রায় হয়ে যান। তিনি সংবাদ সম্মেলন করেন, আমি ওনাকে নিয়ে নিউজ করি, আমার নিউজটা ব্যাপক ভাইরাল হয়েছিল। সেই মা ডিবি অফিসে যান, ডিবিতে গিয়ে মেয়ের মানে অনেক খোঁজাখুঁজি করা হয়। সেই মেয়েটা কিভাবে হারিয়েছিল মনে পড়ে আপনাদের? মেয়েটার মা মেয়েটাকে স্কুলে নিয়ে যায়, মেয়েটার পরীক্ষা চলছিল, মেয়েটার মা স্কুলের ভিতর মেয়েকে ঢুকিয়ে দিয়ে বাইরে গার্ডিয়ানস রুমে অপেক্ষা করছিলেন। সেই মা তো অপেক্ষাই করছে, মেয়ে আর পরীক্ষা শেষে বের হচ্ছে না। তো মেয়ে যখন আর বের হচ্ছে না, একটা পর্যায়ে মা ভিতরে গিয়ে খোঁজাখুঁজি করলো, মেয়েকে আর খুঁজে পাওয়া গেল না। অর্থাৎ মেয়ে পরীক্ষার হল থেকেই নেই। কিন্তু তারপরও তার মা তাকে খুঁজছে, পায় না, কোথাও পায় না, খুঁজে অনেক দিন পর এমনকি সিসিটিভির ফুটেজ চেক করে দেখা যায় একটা ছেলের সাথে কথা বলে। সেই ছেলেকে পর্যন্ত জেল খাটতে হয়েছে 2 থেকে 3 মাস। পরে ওই মেয়েটির বন্ধু ছিল, কিন্তু মেয়েটি আসলে কই ছিল বা কার সাথে চলে গেছিল সেটা কেউ জানতো না। অনেক খোঁজাখুঁজির পরেও যখন মেয়ের হদিস মিলল না, পরবর্তীতে মেয়ের হদিস খুঁজে পাওয়া গেল। মানুষ যখন নিজের ইচ্ছায় স্বেচ্ছায় হারিয়ে যায় তখন আর মানুষকে আসলে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায়। মেয়ের মা যখন জানতো না, তারপরে একদিন হঠাৎ করে মেয়ে আবির্ভূত হলো যে মেয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। মেয়ে এতদিন অপেক্ষা করছিল যে তার 18 বছর হওয়া নিয়ে, 18 বছর যেদিন হলো তার ঠিক 2 দিন পরেই মেয়ে তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় তার থেকে বয়সে অনেক বড় একজন পুরুষের সাথে। সেটি তার মা জানতো না। ইভেন সেই সময় মেয়েটি ফিরে এসে তার মাকে ব্লেম দেয় যে তার মায়ের নির্যাতনের কারণেই নাকি মেয়েটি হারিয়ে গিয়েছিল। সেই সুকন্যার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। যারা আমাকে দেখেছিলেন, যারা তার নিউজটি দেখেছিলেন, অনেকে আমাকে এখনো প্রায় জিজ্ঞেস করেন আপু সুকন্যার কি খবর। সেই মেয়ে, যেই মেয়ে হারিয়ে গিয়ে মাকে ব্লেম দিয়েছিল, মাকে বলেছিল মা নাকি তাকে অন্য জায়গায় বিক্রি করে দিতে চেয়েছিল, সেই মেয়ে কেমন আছে তা জানার ইচ্ছাও আমার হয় নাই। তবে সেই মা এখন মেয়েকে আর ঘরে তোলেনি। চিন্তা করেন, সেই মেয়ে ফিরে এসে বলে যে আমার 18 বছর হয়েছে, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়েছে, আমি নিজে থেকে চলে গেছি, আমি আমার মায়ের কাছে ফিরতে চাই না। অথচ সে কি মায়ের কান্না, সন্তান, একেই বুঝি সন্তান বলে, তাই না? তো দেখেন মোহাম্মদপুরের মেয়ে সুবা, অনেকে দেখছি কমেন্ট করছেন মেয়েটা ছোট, 11 বছর বয়সী মেয়েটা কি বোঝে। আমি মানলাম আপনাদের কথা, মেয়েটার বয়স 11 বছর, তার এখনো সিদ্ধান্ত নেয়ার, সে সুকন্যার মতো 18 বছর হয় নাই যে সিদ্ধান্ত নেয়ার সে কি করবে। তবে আমি এটুকু বলবো, পরিবার যার মা ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজে আছে, যাকে কেমোথেরাপি দেওয়ার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে, সেই শয্যাশায়ী মার প্রতি তার মমতা ভালোবাসা কতটুকু সেটা দেখলাম। মানে তার পারিবারিক বন্ডিং এতটাই দুর্বল যে পারিবারিক বন্ডিং এর কারণে তার মায়ের শেষ পর্যায়ে শয্যাশায়ী মায়ের যে মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা থাকার কথা সেটা আমরা মেয়েটার মধ্যে দেখি নাই। তাহলে হয়তো যদি থাকতোই তাহলে হয়তো একজন ক্যান্সার আক্রান্ত পেশেন্ট যিনি লাস্ট স্টেজে আছেন, যা গর্ভধারিণী মাকে ফেলে মেয়েটা এভাবে প্রেমিকের হাত ধরে চলে যেতে পারতো না। আমিও আমার ব্যক্তিগত ফেসবুক পেজে মেয়েটাকে নিয়ে পোস্ট দিয়েছি যেন আল্লাহ যেন তার সাথে খারাপ কিছু না করে। চারদিকে বহুত কিছু ঘটনা ঘটছে, কিন্তু দেখেন শেষমেশ আজকে দেখা গেল। ইভেন তার মেয়েটির বাবা স্বীকার করেছে যে মেয়েটি সাথে এই ছেলেটি, যে ছেলেটিকে সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, নওগাঁতে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সেই ছেলেটির সাথে মেয়েটির সম্পর্ক রয়েছে। তো ওকে ফাইন, তাহলে তো উচিত ছিল প্রথমে মেয়েটিকে সেখানে খোঁজ করা। মেয়েটির বাবা এত ইমোশনালি, পুরো বাংলাদেশ ইমোশনালি হয়ে গিয়েছিল মেয়েটির জন্য। আমি অনেক টেনশন করেছি মেয়েটির কপাল আল্লাহ যেন কি লিখে রাখছে। মেয়েটি না বুঝে চলে গেছে এটা একদম শিওর, মেয়েটার বয়স কম সেজন্য না বুঝে চলে গিয়েছে। কিন্তু এইটুক বয়সে প্রেম কি সে কি করে বুঝলো? এতটা প্রেম তো সে করেছে, মেয়েটির বাবাও স্বীকার করেছে মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক ছিল। ক্লাস 6-এ পড়া একটা মেয়ে প্রেম ভালোবাসা বুঝে গেল, পালিয়ে যাওয়া বুঝে গেল,
সুন্দর মতন এসব প্রকাশ্যে এসে একটু আগে দেখলাম স্বীকারোক্তি দিল যে আমি ভালো আছি, হাসতে হাসতে বলতেছে। তার এখন খেলার বয়স, ভুল করার বয়স, সব ঠিক আছে, আমরা তাকে কটাক্ষ করার জন্য বলছি না। পারিবারিক যে একটা বন্ডিং সেটা আসলে তৈরি করার খুব দরকার। আপনি জানেন আমি একটু আগে একটা স্ট্যাটাস দিয়েছি এখানে, আমার যখন বয়স 10-11 তখন আপনারা জানেন না 90s যেই শিশুরা ছিল সেই তাদের কথা আমি বলবো যে টিভি, আমরা সাদা কালো টিভি দেখেছি, সাদা কালো টিভির পেছনটা অনেক মোটা হইতো না পিছনটা, এখন যেমন আমরা ফ্ল্যাট টিভি দেখি, আগে সাদা কালো টিভির পেছনটা এরকম গোলাকৃতি মোটা ছিল। তো আমি যখন ভিটিভি দেখতাম, শুক্রবার সিনেমা হইতো, ধরেন 8টা-9টার সময়, 8:30টার পরে নাটক হইতো, এগুলো যখন দেখতাম ঠিক কিছু সময়ের জন্য, তখন আমার কাছে মনে হইতো টিভির সে গোল আকৃতির পেছনের যে গোল দেখতে বড় টাইপের, ওইটা যদি বাড়ি দিয়ে ভেঙে দেই তাহলে মনে হয় টিভির ভিতর থেকে সব মানুষ বের হয়ে আসবে। এরকম একটা টেন্ডেন্স, এরকম একটা টেনশন, এরকম একটা চিন্তা সেই 11 বছর বয়সে আমি করতাম। মানে আমার মাথায় ঘুরতো, আমি কাউকে বলি না, এটা শেয়ার করি না, আমি নিজেই নিজের মতো করে ভেবে নিছি, আরে টিভির পিছনটা যে এত মোটা, এটা বাড়ি দিলে মনে হয় মানুষগুলো বের হয়ে আসবে। আবার ধরেন বড়ই খাইছি, হঠাৎ করে বিচি পেটে চলে গেল, চিন্তা করতাম যে ওই বড়ি বিচি পেটে চলে গেছে, আমার তো মনে হয় এখন পেটের মধ্যে গাছ হবে। চিন্তা করেন আমরা কেমন, মানে আমাদের হাতে মোবাইল ছিল না, টেকনোলজি ছিল না। এখন বলবেন বাচ্চাদের হাতে মোবাইল, মোবাইল দিতেই হবে, কেননা একটা পর্যায়ে করোনাকালীন সময় বাচ্চাদের হোম ক্লাস হয়েছে, মানে অভ্যস্ত হয়ে গেছে, বাচ্চারা এখন পেটের থেকে পড়লেই মোবাইল দেখে, সেটা আসলে ফ্যাক্ট না। তবে আমি বলবো পরিবারের প্রতি ভালোবাসা, বাবা মার প্রতি, ভাই বোনের প্রতি ভালোবাসার বন্ডিংটা যদি দৃঢ় হয়, ভুল করতে চাইলেও ভুল করবে না। কেন বললাম প্রেম ভালোবাসা একটা পর্যায়ে সবাই করে, 11 বছর মেয়েটা কি করে শিখে ফেললো সেই প্রশ্নেও আমি যাচ্ছি না। আমি বলবো তার মা যেখানে ক্যান্সার আক্রান্ত, লাস্ট স্টেজে আছে, মৃত্যু মানে শয্যাশয়ী একজন মহিলা, তার প্রতি মেয়েটার ভালোবাসা কাজ করলো না, মানে এটাই আমাকে খুব অবাক করেছে। তার পালিয়ে যাওয়া প্রেমিকের হাত ধরে, সেটা আমাকে অবাক করে নাই। দেখেন মেয়েটার মা চতুর্দিকে মানে বাবা, মা না, মা তো অসুস্থ, চতুর্দিকে কান্নাকাটি করছিল, দেখছিল, পোস্ট দিচ্ছিল, আহারে বাবা মার আর্তনাদ, মেয়েকে হারায় ফেলছে। কিন্তু যখন আমি শুনলাম মেয়েটা তার নিজের বয়সের ছোট ফুফাতো ভাইয়ের সাথে বের হয়েছে, বের হয়ে রাস্তা পার হয়ে ফুফাতো ভাই পিছনের দিকে নাকি দেখতেছে, পিছনে ফিরে দেখতেছে মেয়েটা নাই, তাহলে নিশ্চয়ই মাঝ রাস্তা থেকে ফুফাতো ভাই সাথে আছে, যতটুকুই হোক মাঝ রাস্তা দিয়ে কেউ তাকে অপহরণ করে নিয়ে যাবে না। এরকম একটা ভাবনা আমার গতকালকে থেকে মাথায় ঘুরতেছিল। আমি ভাবতেছিলাম এটিকে আবার একটা সুকন্যা কেস, সুকন্যা যেরকম নিজে হারিয়ে গিয়েছিল, তাকে নিজে হারিয়ে গেলে তো আর আসলে কাউকে খুঁজে পাওয়া যায় না, নিজে হারিয়ে গিয়ে পরবর্তীতে ফিরে এসে মাকে ব্লেম দিচ্ছিল যে মা নাকি তাকে নির্যাতন করছে, মা নাকি আরেকজনের কাছে তাকে বিক্রি করে দিতে চাইছে। এমন দেখেন প্রেমে অন্ধ হয়ে ওই মেয়ে তার গর্ভধারিণী মাকে এইটাও ব্লেম দিছে যে আমার মা আমাকে বিক্রি করে দিতে চাইছে। মানে মা হয়তো ধরেন শাসন করছে, প্রেম করে দেখা, এটা তার মেনে নিতে পারে নাই। তারপরে দেখেন মেয়েটাকে স্কুলে কলেজে নিয়ে যাইতো, কলেজ থেকে নিয়ে আসতো, স্কুলে নিয়ে যেত, স্কুল থেকে নিয়ে আসতো, পরীক্ষা হলে ঢুকাই দিয়া মা বাইরে অপেক্ষা করতেছে, মেয়ে যে পিছনের গেট দিয়ে বের হয়ে, মেয়ে ওই দিন পরীক্ষাও দেয় নাই সুকন্যা, না দিয়ে পিছনের গেট দিয়ে তার বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেছে। এটা কি কেউ কল্পনা করতে পারছে? কোনো মা কোনো বাবা কি এটা কল্পনা করতে পারবে? আমি তো আমার বাচ্চাটাকে ক্লাসে ঢুকাই দিছি, সে ক্লাস করতেছে, পরীক্ষা দিচ্ছে, ফিরে আসবে, আমি অপেক্ষা করতেছি। বাবা মার কি সন্তানের প্রতি এতটুকু বিশ্বাস থাকতে পারে না? বাবা মা কি সন্তানকে বিশ্বাস করবে না? তাইলে ছেলেমেয়েরা কেন এমন হয়ে যাচ্ছে? আমার বাচ্চাটা বাইরে গেছে, আমি জিজ্ঞেস করলাম কোত্থেকে আসছিস, সে তো বললো এর থেকে আসছে। এখন আপনি কতক্ষণ একটা বাচ্চার সাথে সাথে থাকবেন? কতক্ষণ একটা বাচ্চার সাথে সাথে থাকা যায়? তাই না? অনেক তো আমরা যেমন সার্ভিস হোল্ডার মা, আমরা জব করি, তো আমরা কতক্ষণ বাচ্চার সাথে সাথে থাকবো? কিন্তু যেটা দরকার সেটা আমি মনে করি যে ফ্যামিলি বন্ডিং, ফ্যামিলিতে একজনের প্রতি একজনের ভালোবাসা, সেটা খুব জরুরি। মেয়েটার যদি ফ্যামিলি বন্ডিং ভালো হতো, বাবা মার প্রতি একটা ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, মানে যেটাকে বলে যে কি বলে ইমোশনালি ব্ল্যাকমেল আমরা যেটাকে বলি বাচ্চাদেরকে, আমি যেটা করি আর কি, বাচ্চাদেরকে এটা বেশি আমার কাজ করে। আমি যখন খুব ইমোশনালি বলি তখন দেখা যায় আমার বাচ্চাটা কথা শুনতেছে, আমি যখন রেগে কথা বলি তখন বাচ্চাটা কথা শুনতেছে না। তো এরকম একটা বন্ডিং যখন আপনি তৈরি করবেন, তাহলে আপনি একজন ক্যান্সারের পেশেন্ট মা, আপনাকে রেখে আপনার ছেলে মেয়ে আরো প্রেমিক প্রেমিকা আসলেও সে আপনাকে ছেড়ে যাবে না। তার কাছে প্রধান প্রায়োরিটি হবে তার মা, তার কাছে প্রধান প্রায়োরিটি হবে আমার বাবা। যেখানে মার ক্যান্সার, মা, আমি বারবারই কথাটা বলতেছি, যেটা মানুষকে মরণঘাতী ক্যান্সার লাস্ট পর্যায়ে ঢাকায় আসছে, সে তাকে কি বলে, ঢাকায় আসছে, ছেড়ে দে,
ঢাকায় আসছে যে মাকে কেমোথেরাপি দিবে বাবার সাথে, সেখান থেকে মেয়েটা ছেলেটার হাত ধরে চলে গেল। 2 দিন ধরে ফেসবুকে 6 লাভ খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে কি দেখা গেল, অমুক শপিং মলে মেয়েটাকে ওই ছেলেটার সাথে 20 বছর ঊর্ধ্ব একটা ছেলের সাথে এই ছোট্ট মেয়েটাকে শপিং মলে দেখা গেল। পরে ওই শপিং মলে সিসিটিভি ফুটেজ বাবা দেখে বললো যে হ্যাঁ এই ছেলেটার সাথে তার মেয়ের সম্পর্ক আছে। দেখেন দুনিয়া কতটা পাল্টে গেছে। যে আমি 11 বছর বয়সে চিন্তা করতাম টিভির পেছনে বাড়ি দিলে টিভির যত মানুষজন দেখা যায় সব বেরিয়ে আসবে, টিভির পেছনে বাড়ি দিলে দেখা গেল যে সব যত নায়ক নায়িকা আমরা দেখতে পাচ্ছি সব বেরিয়ে আসবে। বা আমি যদি ধরেন যে বড়ই খাইছি, আমার পেটে বিচি চলে গেছে, বড়ই গাছ জন্মাবে, অমুক গাছ জন্মাবে। সেই আমাদের চিন্তা ভাবনা আর এখনকার ছেলে মেয়েদের চিন্তা ভাবনা রাত দিনের ডিফারেন্স কত এগিয়ে গেছে। তো এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা কি মানে সংসার বাবা মার সাথে এটা ধরেন যে বাবা মার প্রতি ভাই বোনের প্রতি ভালোবাসা উঠে যাচ্ছে আমাদের, এটা আমাকে ভীষণ অবাক করেছে। মেয়েটা ভুল করতেই পারে, ছোট বয়স, এখনো খুবই শিশু, আমরা শিশুই তাকে বলবো। হয়তো বা সে কারো থেকে দেখে শিখছে বা কিছু একটা হয়েছে, সেখান থেকে সে ওই ছেলেটার প্ররোচনায় পড়ে চলেও গেছে, এটাও আমি মানলাম। ছেলেটা এখানে অপরাধ করছে, তাও আমি মানলাম, সবকিছু মানলাম। কিন্তু ওই যে বললাম, এখন যাই হোক মেয়েটাকে যদি পুলিশ অফিসাররা খুঁজে পেয়ে থাকেন, পরবর্তীতে জানেন ওই বাবা যখন শনাক্ত করলে এই ছেলের সাথে মেয়েটার প্রেমের সম্পর্ক রয়েছে, তখন কিন্তু ছেলেটার নাম্বার বাবা মেয়েটার বাবা ছেলেটার নাম্বার পুলিশকে দিয়েছে। সেই ছেলের ফোন নাম্বার ধরেই কিন্তু মেয়েটাকে খোঁজা হয়েছে। তাহলে বোঝেন, তাহলে এখানে মেয়ের বাবা মার উচিত ছিল, যেহেতু জানে মেয়েটার কারোর সাথে সম্পর্ক আছে, মেয়েটা যখন হারাই গেছে, নিজ উদ্যোগেই হারাই গেছে, আমি বলবো মেন রাস্তা পার হইতে গিয়ে সে নাই, নিখোঁজ হয়ে গেছে। এটা নিখোঁজ হইতে পারে না, এটা হারাই যাওয়াই বলে। তাহলে তখন উচিত ছিল সে মেয়েটার বাবার ছেলেটার কাছে আগে খোঁজ করা, যে মেয়েটা ওখানেই থাকতে পারে বা সামথিং রং। যাই হোক, এগুলো আমাদের জন্য অনেক শিক্ষণীয় ব্যাপার। বেশিরভাগ হচ্ছে আমরা যারা প্যারেন্টস তাদের জন্য, বাবা মা যারা আমরা, তাদের জন্য শিক্ষার ব্যাপার। ছেলে মেয়েদের ধমকে মারধর করে কখনো এই বয়সী, মানে এই যুগে এসে, আমি এখনকার যুগের কথা বলবো, আমরা আগেকার যেমন মা বাবা চোখ রাঙালেই ভয় পাইতাম, এখন আর সেই যুগ নাই। মার তো দূরের কথা, চোখ রাঙালেই ভয় পাইতাম, এখন আর সেই যুগ নাই। এখন বাচ্চাদেরকে আপনাকে অন্য টেকনিকে বড় করতে হবে। বাচ্চাদেরকে ওই যে বললাম আমি, ইমোশনালি যেটা গ্রো করতে হবে, ইমোশন গ্রো করতে হবে, তাকে ইমোশনালি বোঝাতে হবে যে তুমি না থাকলে আমার কি হবে, তুমি চলে গেলে আমি কি করব। তুমি যেটাকে আমি বলতে পারি কাউন্সিলিং, মানে আমরা ডাক্তারের কাছে গিয়ে কাউন্সিলিং এর দরকার নেই। আমি আমার বাচ্চার সাথে 5 মিনিট 10 মিনিট বসে কথা বলি, গল্প করি, কাউন্সিলিং করাই, যে দেখো সমাজে এটা ঘটতেছে। এই যেমন আজকে দেখেন, আমরা সুকন্যার কথা বলেছি, সুকন্যা যে মেয়েটি 18 বছর, কত বড়, মানে আমি কি বলবো, আমি ভাবতেই পারি না। ওই দিন আমি আশ্চর্য হয়েছি এই সুকন্যাকে দেখে, আজকে আমি আশ্চর্য হচ্ছি সুবাকে দেখে। তাও সুবার শিশু, তাকে মেনে নেওয়া যায় তার ভুল করার। ওই সুকন্যা, সে নাকি অপেক্ষা করছে তার 18 বছর কবে হবে। সে গুনে গুনে রাখছে যে আমার আজকে 18 বছর হবে, আমি আজকেই পালাবো। তাহলে এই সন্তান বড় করার বাবা মার মানে কি কষ্টের না। সুকন্যার মায়ের কান্না যারা দেখছে, আমি যখন সুকন্যার নিউজ করছিলাম সবাই আমার লাইভ দেখছে, তখন আমি একটা লাইভ করছিলাম, সুকন্যার মা তখন ডিবি কার্যালয়ে গেছিল, আমি বাইরে অপেক্ষা করছিলাম, বেরোলে কথা নিব, ওনার সাথে আমার কথা হচ্ছিল ফোনে। তখন আমি একটা লাইভ করে সুকন্যার আপডেট দিচ্ছিলাম, আমার লাইভে প্রায় 10+ মানুষ যোগ ছিল, তখন শুনছিল সুকন্যার কথা। তা আমি সেটা বলছি, এই সুকন্যা মানুষকে দেখিয়েছে সমাজে কিভাবে বাবা মাকে হেয় করা যায়, সমাজে কিভাবে সুকন্যার মা তো সুকন্যাকে অনেক ভালোবাসছে, অথচ সুকন্যা কিন্তু ব্লেম দিছে সুকন্যার মা নাকি সুকন্যাকে আরেকজনের কাছে বিক্রি করে দিতে চাইছে। মানে বাবা মার জন্য সন্তানের দেয়া এর থেকে কষ্টের আর কি হইতে পারে বলেন। মানে বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে, সেটা তো অনেক পরের কথা। এখন বলেন এখনকার বাচ্চারা কি করছে? তাহলে আমাদেরকে যেটা করতে হবে, তাদেরকে অনেক ভালোবাসা দিতে হবে, তাদেরকে অনেক সময় দিতে হবে, আমাদেরকে কাউন্সিলিং করাইতে হবে। কাউন্সিলিং করায় আমাদেরকে বুঝাইতে হবে যে তোমার জীবনে যত বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা থাকুক না কেন, মা বাবার ভাই বোনের ঊর্ধ্বে আর কেউ নাই, তারাই তোমাকে বকা দিবে, তারাই তোমাকে আদর করবে। তবে এই যে মেয়েটা চলে গেল, আমি বলবো তার বাবা মাকে, মা তো অসুস্থ, বাবাকে বলবো তাকে মারধর করবেন না, তাকে বোঝাবেন, কাউন্সিলিং করাবেন, তাকে যদি ফিরিয়ে আনতে পারেন, ফিরিয়ে তো অবশ্যই আনতে হবে আপনাকে মেয়েটিকে, কারণ মেয়েটি তো মাত্র 11 বছর, শিশু বয়সী, তাই ভুল করতেই পারে। তাকে আপনি কাউন্সিলিং করেন বাসায় এনে, তাকে বোঝান, তার মায়ের বিষয়টা বোঝান তার মা যে ক্যান্সার পেশেন্ট, সে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার কাছে চলে যেতে পারেন। সে মা চলে গেলে তার জীবনটা কি হবে, কিভাবে এলোমেলো হয়ে যেতে পারে, বা তার জীবনে মায়ের ইম্পর্টেন্সটা কি
ছিল বা এখনো আছে সেগুলি মেয়েটিকে বোঝানো উচিত, কিন্তু বকাঝকা না করে মেয়েটিকে আপনি কি ইমোশনালি বোঝানোর চেষ্টা করেন, তার ভিতর ইমোশন গ্রো করেন, যাতে সে নিজের বাবা মার জন্য, ভাই বোনের জন্য এক ফোঁটা চোখের জল ফেলে। চিন্তা করেন, এই যে ফেসবুকে এত কিছু হচ্ছে, নিশ্চয়ই মেয়েটার প্রেমিকের ফোন দিয়ে বা প্রেমিককে দেখছে, তারপরেও কিন্তু সে টু শব্দ করে নাই। আপনি যখনই থানায় মামলা দায়ের করছেন মেয়েটার বাবা, তখনই কিন্তু সিসিটিভি ফুটেজ শনাক্ত করে মেয়েটার খোঁজ মিলানো গেল। এখন ছেলেটা মানে ওই মেয়েটাকে, যে ছেলেটা নিয়ে গেছে, ছেলেটা ধরা খাবে বলে মেয়েটাকে স্বীকারোক্তি দিচ্ছেন, মেয়েটাকে লাইভ এনে কথা বলাচ্ছেন, না যা যা করা যায়। আপনারা নিশ্চয়ই সেটা জানেন না, মেয়েটা আন্ডার এজ, মেয়েটার কথা কোনোভাবেই আমলে নেওয়া হবে না। আপনারা অপরাধ করছেন, আপনি নিয়ে গেছেন, আপনি অপরাধ করছেন, এটা কিন্তু সত্য। এখন যদি মেয়ের বাবা আপনাকে মাফ করে দেয়, তাহলে এক জিনিস, না মাফ করলে কিন্তু আপনি ফেসে যাবেন। তো যারাই অল্প বয়সী ছেলে মেয়েদেরকে ভালোবাসবেন, ফুসলায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তারাও এখান থেকে সতর্ক থাকেন। এই সুবার ঘটনা, এই সুকন্যার ঘটনা আপনি আপনার বাচ্চাকে দেখান, দেখে বিশ্লেষণ করেন এটার নেতিবাচক দিকগুলো কি, এইভাবেই বাচ্চাকে বোঝাইতে হবে। আমারও সন্তান আছে, আপনারও আছে, কারো সন্তান যেন এইভাবে পথভ্রষ্ট না হয়ে যায়। সবাই সন্তানদের প্রতি সজাগ, আমি জানি কতক্ষণ সজাগ থাকা যায় বলেন, সবাই তো কাজে কর্ম ব্যস্ত। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই এতটা ধনী না, আমরা সবাই আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, মধ্যবিত্ত মানুষ। আমি একটা কথা বলতে চাই যে আমার অনেক কষ্টের লাইফ, আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। তো আমার ছেলে মেয়েদেরকেও আমি অনেক টাকা পয়সার উপরে ঘুমাইতে দিতে পারি নাই। আমিও মধ্যবিত্ত সংসার থেকে বড় হয়েছি, আমার ছেলেমেয়েরাও মধ্যবিত্ত সংসারই বড় হচ্ছে। তো টানা পড়েন আমাদের সংসারে আসেই। তো আমরা কি সংসার নিয়ে টেনশন করব, না বাচ্চাদের কোন চাহিদাটা মেটানো বাকি আছে, বা কোন মৌলিক চাহিদাটা, আমি মৌলিক চাহিদার কথা বলছি, আমি মেটাইতে হবে সেটা নিয়ে টেনশন করব, না বাচ্চাদের পাহারা দিব বলেন? এটা এক প্রকার পাহারা হয়ে গেছে। বাবা মা আসলেই, এই যে কয়েকজন কমেন্টস করেছেন, একজন আপু লিখেছেন উম্মে আখি, মেয়েটির বয়স 11 থেকে বেশি হবে। হ্যাঁ, আপনার কথা যদি আমি ধরে নিই, ঠিক হয়তো 1-2 বছর বেশি হবে, তার থেকে বেশি হবে না, মানে মেয়েটা আন্ডার এজই। ফরিদা ঠিক বলেছেন, থ্যাংক ইউ আপু। জাকিয়া, সমাজ নষ্ট হয়ে গেছে, কি বলবেন বলেন? চতুর্দিকে দেখেন, কালকে পরশু যে ঘটনাগুলো ঘটছে, মানে মেয়েদেরকে নিয়ে 2-3টা নিউজ ঘটলো, এগুলিও তো মানে আমাদেরকে ভাবায়। আমি নিজে ফেসবুকে পোস্ট করেছি, আল্লাহ যেন মেয়েটার সাথে খারাপ কিছু না হোক, যে এতটাই যে এগুলিই যে হবে, দ্বিতীয় সুকন্যার কাহিনী যে আমি দেখবো, এটা আমি কল্পনা করতে পারি নাই। ওয়ালাইকুম আসসালাম আপু, নাজমা আপু, কেমন আছেন আপনি? অনেক সময় আমার কমেন্টস করেন, আমি দেখি, ভালো আছেন আপনি? আপনার পেজও আমি ঘুরে এসেছি, অনেক ভালো লাগে আপনাকেও আমার। থ্যাংক ইউ আপু, নাজমা আপু। দিলরুবা বেগম কেমন আছেন? ঠিকই আছে আপু, বাবা মায়েরা আসলে অসহায়। তো আমি সেটাই বললাম, আমার পুরনো মানুষগুলো লাইভে নাই, বা আমার লাইভটা হয়তো শেয়ার করা থাকবে, দেখবেন সেই পুরনো মানুষগুলো আমার নিউজ, যারা সুকন্যার নিউজ দেখেছেন, বা যারা আমাকে এখনো কমেন্টস করেন আপু সুকন্যার খবর কি, তারা হয়তো এটা আমার এই লাইভটা দেখতে বুঝতে পারবেন যে সেই সুকন্যার কাহিনী আমরা আবার রিপিট দেখলাম, আবার বুঝলাম যে সুকন্যা ঘটনাটি ঘটে গেছে, যে ঘটনাটা সেটা দ্বিতীয় সুকন্যার কাহিনী। কিন্তু সুকন্যা তার মাকে এসে ব্লেম দিয়েছে, বলেছে আমার 18 বছর হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করেছি, আজকে আমার 18 বছর হয়েছে, তখন আমার নিজের মত প্রকাশ করার বয়স হয়েছে, আমি নিজের মত প্রকাশ করতে চাই। তখন ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞেস করছে, তুমি কার কাছে থাকতে চাও, মার কাছে না যার হাত ধরে চলে গেছে তার কাছে? তখন মেয়েটি মার কাছে যাওয়ার জন্য অস্বীকৃতি জানায়। সেই মায়ের কি কান্না, যে আমার মেয়ের বয়স কতই হইলো, আমার মেয়ে কি বোঝে, আমার মেয়েকে বুঝাই সুঝাই নিয়ে গেছে। কিন্তু দেখেন, আইন যখন দেখছে তার 18 বছর বয়স, মেয়েটার মুখের কথাই প্রাধান্য পাইছে, মায়ের কান্নার কোনো মূল্য ছিল না। মেয়েটাকে তার প্রেমিকের হাত ধরে যেতে দিতে হয়েছে। মা যে কান্নাকাটি করছে, মায়ের কান্নার মূল্য কেউ দেয় নাই, আদালতও দেয় নাই। কেন দেয় নাই? মেয়েটার 18 বছর পূর্ণ হয়ে গেছে। কি অসহায় না আমরা, আমাদের বাচ্চাগুলো কি বুঝবে না? আচ্ছা, নওশাবা, কিছু জানি না আপু, ওই যে বলছিলাম আজ গত 2 দিন ধরে যেটা হচ্ছিল, মেয়েটাকে খুঁজে পাচ্ছে না, যে সুবা 11 বছরের মেয়ে, আপনি না জানলে হয়তো জেনেছেন, সেই মেয়েটাকে আজকে খুঁজে পাওয়া গেছে। কোথায়? সিসিটিভি ক্যামেরা দেখা গেছে যে মেয়ের জন্য বাবা মা কাঁদছে, মা ক্যান্সারের পেশেন্ট, ঢাকায় এসেছিল মায়ের চিকিৎসার জন্য, সেখান থেকেই মোহাম্মদপুর থেকে মেয়েটা চলে গেছে।
সেই মোহাম্মদপুর থেকে মেয়েটা হারিয়ে গেছে, চলে যায় নাই, হারিয়ে গেছে। তখন বাবা এই নিয়ে থানায় মামলা করেছে। মেয়েটাকে খোঁজাখুঁজি নিয়ে বিভিন্ন ফেসবুকে সবাই পোস্ট করছে, সবাই ধরেন বলছে এই মেয়েটাকে যার সাথে যেন কোনো খারাপ কিছু না হয়। সেই মেয়েটার খবর আজকে আমরা জানলাম, সেটা হচ্ছে বিভিন্ন সিসি ক্যামেরায় দেখা গেল মেয়েটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মেয়েটাকে একটা ছেলের সাথে হাত ধরা অবস্থায় শপিং মলে দেখা গেছে। পরবর্তীতে জানা গেল মেয়ের বাবা বলল মেয়েটি এই ছেলেটির সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। এই হচ্ছে ঘটনা। জি আপু, নাজমা আপু, ওকে, ভালো থাকেন। বলো বাবা। বিলাল হোসেন, ওয়ালাইকুম আসসালাম। সেই সুকন্যার খবরের পর থেকে আপনার খবর আমার ভালো লাগে। থ্যাংক ইউ ভাই, এই যে একজনকে পেলাম। এই সুকন্যারই আসলে আমাদের একটা রিপিট হইলো। এই সুকন্যা কি হয়তো আমরা, এটা উঠা নাবিল, এই সুকন্যাকে হয়তো আমরা আজ দেখলাম। যে মেয়ের জন্য সবাই আমরা দুদিন ধরে কাঁদলাম, যে মেয়েটার সাথে খারাপ না হোক, খারাপ কিছু না হোক, এই মেয়েটার বাবা মেয়েটাকে ফিরে পাক, মেয়েটার মা মৃত্যু পথযাত্রী, ক্যান্সারের পেশেন্ট, মেয়েটার মা কেমোথেরাপি দিচ্ছে। এখন মেয়েটার টেনশন হয়তো মেয়েটার মা না জানি না বাঁচে, এরকম টেনশন আমি গতকালকে রাতেও করছিলাম। কিন্তু আজ কি দেখলাম, সেই সুকন্যার মতো মেয়েটা তার প্রেমিকের হাত ধরে চলে গেছে। কিন্তু সুকন্যা, ওই যে বললাম, সুকন্যা 18 বছর হয়েছে, মেয়েটার তো 18 বছর হয় নাই, মেয়েটা তো 11 বছর, তো মেয়েটা শিশু। তো আমরা আসলে আমাদের পারিবারিক বন্ডিং গুলো ঠিক করি, আমরা বাচ্চাদেরকে বোঝাই, ধমকিয়ে না, মেরে না, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি। লিপি আপু, এখনকার বাচ্চাদের বোঝার ক্ষমতা অনেক কম, কারণ তারা অনেক বেশি একা থাকে। এই কথাটা সত্য, তাই আমাদের আত্মীয়র রিলেশন অনেক বেশি দরকার। কিভাবে রাখবেন আপু, এখনকার আত্মীয়রা তো আত্মীয় নাই, এটা সত্য কথা। বলেন আছে কি, বলেন, আপনি বলেন। আমি যদি আমার কথা বলি, আপনি যদি আপনার কথা বলেন। কি হয়েছে, ওরা কান্না করতেছে কেন? কি করছিস নাবিল? এদিকে আসো, আমার কাছে আসো। চিন্তা করেন, আত্মীয় স্বজনের কথাই যেহেতু বললেন আপু, মিশবেন কিভাবে বলেন? সবাই রোবট হয়ে গেছে, সবাই সবার কাজে ব্যস্ত। আর যদি একটুখানিও মিশতে যান, অনেক বেশি কাদা ছড়াছড়ি হয়। তার থেকে দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে। এটা যেমন সত্য, তেমনি খালা মামাদের কাছ থেকে বাচ্চারা যতটা আদর পায়, ফুপু আর চাচা জ্যাঠাদের কাছ থেকে বাচ্চারা ততটা আদর পায় না। এটা আপনি মানবেন তো? যতই কাছাকাছি থাকেন আর দূরে থাকেন, এটা কিন্তু একদম সত্য। আমার বাচ্চারা একা থাকে না, যেমন আমি আমার যেখানেই থাকি কাছাকাছি থাকি, আমার পরিবারের কাছাকাছি। ওয়ালাইকুম আসসালাম মিন্টু ভাইয়া। কামিল মনে হয়, আমি একদমই চোখে কম দেখি, আরো দূর থেকে দেখতেছি। কামিল চৌধুরী, টিকটক সমাচার, এটাও হইতে পারে, সব বাচ্চারা এখন টিকটক করে। নাজমা আপু, আমি সুকন্যার খবর জানি, আপনার ভিডিওতে দেখেছি অনেকদিন আগে। ও আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, সুকন্যার ঘটনাটা তখন বেশ রমরমা, এমনকি টানা কয়েক বছর মানুষজন আমাকে জিজ্ঞেস করেছে আপু সুকন্যার খবর কি, সুকন্যার খবর কি। সুকন্যার কোনো খবর নেই। সে তো তখন আওয়ামী লীগের কোন লোককে বিয়ে করছিল, এখন তো আওয়ামী লীগও নাই। এখন যে কি অবস্থায় আছে সেটা আল্লাহ জানে। তবে এটুকু জেনেছি, ওর মায়ের সাথে ওর আর কোনো যোগাযোগ নাই, ওর মায়ের সাথে ও যোগাযোগ রাখে না। জানি না, আল্লাহ বাচ্চাদেরকে হেদায়েত করুক, বা আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। অনেকে মেয়েটাকে, সুবাকে, যে মেয়েটা মোহাম্মদপুর থেকে হারিয়ে গেছে বলা হচ্ছে, সেই মেয়েটাকে দেখলাম অনেকে বকাবকি করছেন। বকাবকি করবেন না, মেয়েটার বয়স একেবারেই কম, এটা তো মানতে হবে আমাদেরকে। নওশাবা, এই বয়সের মেয়েদের মায়া থাকা উচিত, এটাই আমার কথা। মা ক্যান্সারের পেশেন্ট, কিভাবে এই সময় এরকম ডিসিশন নিল মেয়েটা? এটা আপু, আমি এই কথাটাই বোঝানোর জন্য লাইভে আসছি। মা ক্যান্সারের যে পেশেন্ট, মা যে কিছুদিন পর থাকবে না, মায়ের কাছাকাছি যে থাকতে হবে, মা না থাকলে যে মেয়েটার কি সিচুয়েশন হবে, সেইটা বোঝার ক্ষমতা বা সেই জিনিসটা মেয়েটার ভিতরে গ্রো হয় নাই। কেন গ্রো হয় নাই? এটা তো আমি বলবো যে পরিবারের জন্য গ্রো হয় নাই। কারণ আমরা বাবা মার প্রতি ভালোবাসা, ভাই বোনদের প্রতি ভালোবাসা, এটা কোত্থেকে শিখছি? পরিবার থেকেই শিখছি। তাহলে নিশ্চয়ই তাদের পরিবারটা এরকম যে বাচ্চাদেরকে নিয়ে যে একটা বন্ডিং তৈরি করা, সেটা হয়তো তারা পারে নাই। আমি বাবা মার সেরকম দোষ আমি দেব না। অনেক বেশি বকাঝকা না দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে বাচ্চাদেরকে যেটা শেখানো, যে তোমার মা মারা যাবে, কয়দিন পরে থাকবে কিনা আল্লাহ জানে, তো মায়ের জন্য দোয়া করা, মায়ের কাছাকাছি থাকা। মা অন্ত প্রাণ ছেলে মেয়েরা হইলে এটা কখনোই সে করতে পারতো না, এটা একদমই বোঝা যাচ্ছে। ইভেন মেয়েটার চোখে মুখে যেই কি বলে, চোখে মুখের যে অঙ্গভঙ্গি দেখলাম, তার ভিতরে এই এখনো যে সেটা অন্যায় করছে বা সে চলে গিয়ে যেটা ভুল করছে, এখনো সেটা তার ভিতরে অনুশোচনা গ্রো করে নাই, সেটাই বুঝতে পারলাম। আমি জানি না কিভাবে মেয়েটা বড় হয়েছে, নাকি ওকে একেবারেই
ছেড়ে দেওয়া হয়েছে যে সে তার মতো করে বড় হোক, জানি না আমি। হ্যাঁ ভালো আছি মোহাম্মদ আলী, জি ভালো আছি। আচ্ছা মিন্টু মুন্সি, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। আসলে লাইভে আমি আসি না, আগে আমি অনবরত লাইভে আসতাম, প্রতিনিয়ত আসা হয় না এখন, এই কারণে আমার ছোট পিচ্ছিটা একদমই মানে লাইভে আসলেই ও বিরক্ত করে, প্লাস ও পছন্দ করে না, এসে দুষ্টামি করে। তো চিন্তা করলাম লাইভে এসে মানুষকেও বিরক্ত করে নিজেও ঠিকঠাক ভাবে কথা বলতে পারি না, তো আসি না এজন্য। মিম আক্তার, 11 বছর বয়সে আমি খেলনা ফোনে গান শুনতাম, সত্য কথা, ধুম্মা চালে রাইট আপু, এটা আমিও শুনছি। এই জন্যই বললাম, আমি একটা স্ট্যাটাস দিছি যে টিভির পেছনের সাদা কালো টিভির যে মোটা অংশটা পেছনে ছিল ওটা বাড়ি দিলে সব নায়ক নায়িকা টিভি থেকে বের হয়ে আসবে, এটা আমি 11 বছরে চিন্তা করতাম। শুধু 11 বছর না, অনেকদিন ধরেই আমার এটা মনে মনে ছিল। মানে আমি এটা আমার মা বাবা কাউকে বা ভাই বোনদের বা নানা নানু কাউকে বলি নাই যে এটা আসলে সত্য কিনা, যে আমি টিভিটা যদি বাড়ি দিয়ে ভেঙে ফেলি ওখান থেকে কি মানুষজন বের হয়ে আসবে কিনা, এটা কাউকে আমি জিজ্ঞেস করিনি, এটা আমার মনের মধ্যে একটা কি বলে চিন্তা ছিল, নিজেই চিন্তা করতাম। মিম আক্তার, এই মেয়ের নাকি 11 বছর আর আমার 21 বছর হয়ে গেছে, এখনো বিয়ের কথা শুনলে কান্নাকাটি করি, কেমনে আম্মুকে ছাড়া থাকবো? তাহলে নিশ্চয়ই আপনি আপনার মা বাবাকে অনেক ভালোবাসেন, ভাই বোন থাকলে ভাই বোনদের অনেক ভালোবাসেন, তাই আপনি চিন্তা করতে পারছেন না, যেটা আমাদের দ্বারা সম্ভব না। এটাই বললাম, ওই মেয়েটা হয়তো সেরকম ভাবে মানে আমি জানি না ওর মেন্টালিটিকে স্বার্থপর ভাবে গ্রো করেছে কিনা, বা সে ওরকম ভালোবাসার মধ্যে ছিল না হয়তো, বা এরকম হইতে পারে, আমি জানি না, না যেটা বলাটা ঠিক হবে না। হ্যাঁ ভালো আছি মোহাম্মদ আলী ভাই, কেমন আছেন আপনি, কোত্থেকে দেখছেন আপনি? তো এই ঘটনাগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে। আপনাদের যারা বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, এগুলো তাদের সামনে দেখাবেন যে দেখো এই মেয়েটা এটা করছে, ওই মেয়েটা এটা করছে, এই ঘটনাটা এরকম ঘটছে, ঘটার পরে কি বলছে মানুষ, বা এটা এরকম হইলে কেমন হইতো, এটা এরকম হয়েছে দেখে এটা ভালো হয়নি, আজকে তো মেয়েটার সাথে অনেক বেশি খারাপ কিছু হইতে পারতো, যে ছেলেটার হাত ধরে মেয়েটা চলে গেছে সে তো মেয়েটার সাথে খারাপ কিছুও করতে পারতো না, তো অনেক কিছুই হতে পারতো মেয়েটার সাথে, আল্লাহ রক্ষা করছে, সে ভুল করলেও মেয়েটার যে কোনো ক্ষতি হয় নাই, সেটা হচ্ছে বড় কথা। তো যাই হোক, অবশেষে সে বাবা মার কোলে ফিরে আসুক, ফিরে এসে সে ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে থাকুক। আমি জানি না এই মা একে তো এত অসুস্থ কিভাবে মেনে নিবে। সাজ্জিদ ইসলাম লাবণ্য, তখন আমরা সারাক্ষণ খেলাধুলায় ব্যস্ত থাকতাম, ফোনে প্রেম না, আমরা প্রেম বুঝবো থেকে আপু, তখন আমরা প্রেম কি জিনিস বুঝি নাই, পালিয়ে যাওয়া তো দূরের কথা। ঠিক কথা বলছেন, পালিয়ে যাবো তো দূরের কথা, প্রেম কি জিনিস সেটাই বুঝি নাই, যেটা সত্য। মানুষ শুনলো, এখনকার বাচ্চারা শুনলে অবাক হবে, আমরা 9-10-এ যখন পড়ছি তখনই প্রেম ভালোবাসা বুঝি না, এখনকার পোলাপান 6-এ পড়ে তখনই বলে প্রেম করে পালায়েও যায়, মানে ভাবতেই অবাক লাগে আসলে। সেটাই মিম আক্তার আপু, এটাই বলছিলাম, ওর মা অসুস্থ কেমনে পারলো মেয়েটা, সেটাই আমি ভাবতেছি, মেয়েটার মায়ের প্রতি একটু কি টান নাই? দেখেন আমি হাই তুলতেছি, এই যে দুপুরবেলা আমার প্রতিদিন দুপুরবেলায় আমার প্রচন্ড ঘুম পায়, আমি ঘুমাই না, পারলে আমি একটু হাঁটাহাঁটি করি, দরকার প্রয়োজনে 1 কাপ চা করে খাই, বইটা বসি, তারপর আমি ঘুমাই না, আমার ঘুমে চোখ ভেঙে যায় দুপুরবেলা, তারপর আমি ঘুমাই না। কেন ঘুমাই না? আমি চিন্তায় থাকি, আমি ঘুমাই গেলে বাচ্চাটা কি করবে, মানে সারাদিন ঘুমায় বসে থাকবো, এত আনন্দময় জীবন লাইফ লিড করে অভ্যস্ত না আমি, তাই এখনো আমি এরকম। এটা শিক্ষার ব্যাপার, ছোটবেলা থেকে যে শিক্ষা আসলে আমরা পাইছি। নোবেল মনে হয় আপনার নাম, না? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কোত্থেকে বলছিলেন, কে যদি একটু বলতেন, না আসলে কতক্ষণ আমি লাইভে আছি, কেউ কি বলবেন আমাকে একটু? তো সেই সুকন্যার খবর নিতে ইচ্ছে করে মাঝে মাঝে, এই ঘটনা শুনে, 11 বছর মেয়ে সুবার ঘটনা শুনে খুবই মনে পড়ছে সুকন্যার কাহিনীটা। আসলে সুকন্যা এখন কেমন আছে? তার স্বামী তো আওয়ামী লীগের কোন নেতার চামচাগিরি করতো, তো ও এখন তো আওয়ামী লীগ নেই, এখন তার কি অবস্থা আমার খুব জানতে ইচ্ছে। তবে আমি এটা হলপ করে বলতে পারি, দেখবেন ওই সুকন্যা মেয়ে একদিন এমন ভাবে কি বলে এটাকে, আমি অভিশাপ দিচ্ছি না, এমন ভাবে নিজের মাকে অপমান করার, সারা বাংলাদেশ সারা বিশ্বের মানুষের কাছে সেটার ফল মেয়েটা পাবে, একা হয়ে যাবে, অনেক কষ্টে একদিন এসে মার পায়ের নিচে পড়বেই, বলবেই মা আমারে ক্ষমা করো, যা করছে ভুল করছি। কিন্তু এগুলো কি ভুলে যাওয়া যায়? সারা জীবনে কি মানুষ সুকন্যাকে ভুলতে পারবে? সারা জীবনে কি মানুষ সুবাকে ভুলতে পারবে বলেন তো? 2019 সালে এসএসসি এক্সাম
দিছি, ফোন কেমন ও চিনি নাই, প্রেম তো দূরের কথা। না, প্রশ্নই আসে না। সেটাই তো, আমাদের সময় আমরা ফোন পাবো কোত্থেকে বলেন? 5 টাকা নিয়ে স্কুলে যাইতাম। বাচ্চা কাচ্চারা শৈশব কৈশোর আমাদের মতো আসলে এখনকার বাচ্চা কাচ্চারা কাটাইতে পারে না, এটা বাস্তব। আমরা যেরকম ভাবে শৈশব কৈশোর পার করছি, এখনকার বাচ্চারা সেটা পার করতে পারে নাই বা পারবেও না। এখনকার সমাজ ব্যবস্থা এটা। জি, ভালো আছি নোবেল ভাই। সঞ্জিদ ইসলাম লাবণ্য, এই জেনারেশন পুরোটাই অসুস্থ জেনারেশন, আল্লাহ জানে আমাদের পরবর্তী জেনারেশন কেমন হয়। এটি সঠিক কথা বলছেন আপু। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। বাচ্চাদের জন্য অনেক টেনশন হয় এইসব খবর পড়লে, যে আমার বাচ্চাও তো হতে পারতো, আপনার বাচ্চাও তো হতে পারতো, তাই না? জান্নাত তুবা, আসিম জাওয়াদের মা অনেক ভালো আছেন, মাঝে মাঝে ফেসবুকে দেখি, কথা হয়। মাশাআল্লাহ, উনি সুস্থ আছেন, ভালো আছেন। একা থাকলেও তিনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। একা থাকতে গিয়ে উনি তো ওনার বাবার বাড়ির কাছে ফ্ল্যাটে থাকেন, তো যে কারণে ওনার ভাই বোনেরা সবসময় আসা যাওয়া করে। একা উনি বাসায় থাকেন, তবে কাছাকাছি ভাই বোনদের বাসা, তো আসা যাওয়ার মধ্যেই থাকেন, সবাই আসা যাওয়ার মধ্যেই থাকেন। সেটা উনি ভালো আছেন। ছেলের বউ, সবাই আমার কাছ থেকে আসিম জাওয়াদের কথা জানতে চান। আপনারাই বলেন, ছেলে মারা গেলে ছেলের বউ কয়জন থাকে আপন আরো শ্বশুর বাড়িতে? এটা কখনো পসিবল? স্বাভাবিক, মেয়েটা একা, মেয়েটার বাচ্চা নিয়ে, 2টা বাচ্চা নিয়ে ও তো ওর মার কাছে থাকবে, তাই না? পাইলট আসিম জাওয়াদ তো ওয়াইফ তো তার বাচ্চাদের, ছোট 2টা বাচ্চাকে নিয়ে তার মা বাবার কাছে না থেকে শ্বশুর শাশুড়ির কাছে থাকবে না, আর শ্বশুর তো না শাশুড়ির কাছে থাকবে না, এটাই খুব স্বাভাবিক। সে তার মা বাবার কাছেই আছে স্বামী মারা যাওয়ার পরে। তো যে কারণে আসিম জাওয়াদের মা একা, একদম একা। তবে ওই যে বললাম, ভাই বোনদের বাসার পাশাপাশি থাকেন, নিজের মায়ের বাড়ির পাশে ফ্ল্যাট কিনেছেন, যে কারণে ভাই বোনদের মধ্যে আসা যাওয়া হয়। দেখেন, বোনের ছেলে মেয়েরা আসা যাওয়া করে, ওইটা আছে তাদের মধ্যে। হ্যাঁ, আমাকে অনেকদিন পর দেখলেন নোবেল ভাই, আমি আসলে অনেকদিন পর লাইভে এসেছি। ওই যে তুবার কথা শুনে না এসে পারলাম না, বলতে ইচ্ছে করলো যে মানুষ আসলে কিভাবে পারে। চেষ্টা করবো আজকে রাতেও লাইভে আসার আরেকটা বিষয় নিয়ে। একসাথে এতগুলি কথা বললে ঘুরপাক খেয়ে যাবে, তাই রাতে কথা বলবো, রাতে ইনশাল্লাহ চেষ্টা করবো আবার লাইভে আসার। যাক, আমি কেউ বললেন না আমাকে আমি কতক্ষণ লাইভে আছি। যাই হোক, তুবাকে আল্লাহ হেদায়েত দান করুক, তুবার বাবা মাকেও বোঝার ক্ষমতা দিক, মেয়েটাকে শান্তশিষ্ট ভাবে বোঝাবেন, মেয়েটাকে কি বলে, মেন্টালি সাপোর্ট দিবেন যে তুমি যা করছো ভুল করছো, এখন আর সেটা করা যাবে না। নেনে বকাঝকা সেগুলি করা যাবে না, করলে হিতে বিপরীত ঘটে যাবে। মেয়েকে নিশ্চয়ই হারায় ফেলার পর যেরকম পাগল হয়ে গেছেন বাবা, সুবার বাবা, তো মেয়েটা ভুল করছে বলে মেয়েটাকে ভুল পথে যেতে দিবেন তা না, মেয়েটাকে সঠিক পথে আনানোর জন্য, বোঝানোর জন্য, সেটার জন্য আপনি কাউন্সিলিং করেন, নিজেই বোঝান, পরিবারের মানুষজন বোঝাক, ওর মা বোঝাক, ওর ভাই বোন থাকলে বোঝাক, নানা নানি থাকলে, মামারা থাকলে বোঝাক, যেটা ঠিক হয় নাই। বোঝানোর মধ্যে দিয়ে সমাধান আসবে, বকাবকির মধ্য দিয়ে না। হ্যাঁ নোবেল ভাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু টুকটাক ঝামেলা তো সবার শরীরে মাঝে মাঝে থাকে, সেটা আর কি আছে, তবে ভালো আছি আলহামদুলিল্লাহ। ওই যে বললাম, আমরা মধ্যবিত্ত পরিবার, ভালো থাকলেও টানাপোড়েনের মধ্যে থাকি, এরকম চিন্তা ভাবনা তো সবার মধ্যেই থাকে, একটু টেনশন কাজ করে, সেটা ছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন। আশা করি আল্লাহ আমার মনের আশা পূরণ করে দিবেন, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে দেয়। আমি আল্লাহর কাছে অনেক অনেক নামাজ পড়ে চাই যে আল্লাহ, আপনি সময় হলেও, হয়তো ঠিক সময় আপনি আমাকে দিবেন, তারপরেও আপনি আমার মনের আশা পূরণ করে দেন। তো দোয়া করবেন সবাই আমার জন্য, মনের আশা পূরণ হলেই বলবো, সবার সাথে শেয়ার করব, আগে বলতে নাই মনের কথা, বা কোনো কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে, সেটা কারোর কাছে আগে বলতে নাই। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইলো। দোয়া করি সবার বাচ্চা কাচ্চা বাবা মায়ের সাথে থাকুক, হাসি খুশি ভাবে থাকুক, বাবা মা সন্তানদের বুকে নিয়ে মারা যাক, মানে শেষ সময় যেন বাবা মা সন্তানদের বুকের কাছে দেখে, চোখের কাছে রেখে তাদের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারেন, সেই দোয়া রইলো সবার প্রতি। সবাই সবার বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, প্লিজ বকাঝকা না করে তাদেরকে বোঝাবেন, তাদের মধ্যে বাবা মার প্রতি ভালোবাসা, সবার প্রতি ভালোবাসা সৃষ্টি করার চেষ্টা করবেন। ইমোশনালি ব্ল্যাকমেল, আমি বলবো যে মারধর না করে, বকাবকি না করে বাচ্চাটাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবেন, যে দেখো তুমি এটা করলে, এভাবে যেভাবে কথা বললে বাচ্চাটা কনভিন্স হবে সেটা বোঝেন, বাচ্চাটা কি চাচ্ছে, তার কথা বলার ওয়েটা বুঝুন, তাকে কিভাবে বললে সে আপনার কথাটা শুনবে, ঠিক সেভাবে বলার চেষ্টা করুন। জান্নাত তুবা কি লিখলেন বুঝি নাই।
আপু আপনি খালার সাথে কথা বলে দিবেন। না আমি এটা পারবো না, সরি। অনেকেই লিখেন ওনার নাম্বার চান, আমি আসলে নাম্বারও দিতে পারবো না, একজনের কথা ছাড়া আরেকজনকে নাম্বার দেওয়া যায় না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমি তো ওনার ফ্যামিলি মেম্বার না, আমি কিভাবে আপনার সাথে কথা বলাই দিব? আমি ওনাদের পরিবারে আসা যাওয়ার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারছি, কিন্তু এগুলি বলা নিষেধ, আমি এগুলি বলতেও চাই না। ওনাদের পরিবার অনেক সিক্রেট আছে, আসিম জাওয়াদ মারা না গেলে হয়তো এই সিক্রেটটা আমিও জানতে পারতাম না। আমরা তো আসিম জাওয়াদকে সেটা চিনতাম না, ওনার মারা যাওয়ার মধ্য দিয়ে ওনাকে আমরা চিনেছি আপু। তো ওনার পরিবারের অনেক গোপন কথা আমি যাওয়া আসার কারণে জানতে পেরেছি, তবে উনি আমার হাতে ধরে বলেছেন এটা তোমাকে আমি মেয়ের মতো করে বলেছি, মেয়ে হিসেবে চিন্তা করে দেখেই বলেছি, কিন্তু তুমি এগুলো ফ্ল্যাশ করো না। যে কারণে আমি আপনার অনেক কথার উত্তর বা আপনাদের অনেক কথার অনেক প্রশ্নের উত্তর অনেকে আমাকে টেক্সট করেন, জানতে চান, আমি দিতে পারবো না, সরি। আমি যতটুকু আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারি ততটুকু আমি বলেছি, এর বাইরে আমি কিছু বলতে পারবো না। না আমি ওনার বাসায় আর যাবো না, মাঝে মধ্যে ওনার সাথে আমার কথা হয়, এর বেশি যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওনার প্রবলেম হয়, উনি ওনার বাসায় এমনি আমি যেতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু ওনার বাসায় গেলে বারবার নিউজ করলে ওনার পারিবারিকভাবে ওনার প্রবলেম হয়। তো আমি একটা মানুষের প্রবলেম কেন করব বলেন? কোনো প্রয়োজন আছে আমার প্রবলেম করার? আপনারা বলেন তো। ইভেন আমি তখন কিছু কিছু সত্য কথা কমেন্টস উত্তরে বলে ফেলার কারণে আমি জানি না এটা কি ফেক আইডি, আমিও তো একজন সাংবাদিক বলেন, আমি এটা যদি আমি তদন্ত করতাম আমি বের করে ফেলতে পারতাম। আমি ইচ্ছে করে এটা নিয়ে আর তদন্ত করি নাই, ফেক আইডি মনে করে ফেলে রাখছি। একজন তার আইডিতে একটা আইডি থেকে আমাকে টেক্সট করছে যে আমি অমুক ইয়ে মানে আর্মি অফিসারের মধ্যে একজন, আপনি এই ধরনের কথাবার্তা বলছেন আসিম জাওয়াদের পরিবারকে নিয়ে, আপনাকে আপনার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হবে, এরকম একটা থ্রেট আমাকে দেওয়া হয়েছিল তখনকার সময়েও। এই থ্রেটটা পেয়ে আমি দ্বিতীয়বার আসিম জাওয়াদের মায়ের কাছে গেছিলাম। মানে আমি কিন্তু পিছপা হই নাই, আমি যখন এই থ্রেটটা পাইছিলাম, থ্রেটটা পাওয়ার পর আমি তখন ওই লোককে বলছিলাম মেসেঞ্জারে, আপনি যা খুশি তা আমার করে নিন। হ্যাঁ, এটা বলে তাকে আমি ব্লক করে দিছিলাম। কিন্তু আমি চাইলে এটা বের করতে পারতাম বা এই আইডিটা ধরে সবাইকে আমি দেখিয়ে লাইভও করতে পারতাম। পরে আমি দ্বিতীয়বার আমি আবার ওর মায়ের কাছে গেছি, যে আমি আসিম জাওয়াদের মায়ের এখানে গিয়ে পুরো সত্যতাটা জানতে পারলাম কেন আমাকে এরকম হুমকি দেওয়া হইলো। তো জানার পরে আমার যেটা মনে হয়েছে যে আমি তো অনেক গোমর ফাঁস করে দিচ্ছিলাম, যে কারণে আমাকে হুমকি দেওয়া হয়েছে। পরে আন্টিকেও আমি বললাম, আন্টি পরে বললো যে তুমি মা প্লিজ এগুলি বলো না, এগুলি তো বলা ঠিক না, আমি ছোট হব, থাক এগুলি কারো কাছে বললো না। পরে আমি আর এগুলি নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় বলি নাই, তবে ওনাদের পরিবারে অনেক গোপন সত্য কথা আমি জানি। যাই হোক, এগুলি আমাকে প্রশ্ন করবেন না, সরি টু সে, আমি বলতে পারবো না, আমার হাত পা বাঁধা। যতটুকু আমি বলতে পেরেছি সবাইকে বলেছি। সবাই আসিম জাওয়াদের জন্য দোয়া করবেন, তার বাচ্চাদের জন্য দোয়া করবেন, তার মায়ের জন্য দোয়া করবেন। একা হয়ে গেছেন মা, একটা সন্তান ছিল মারা গেছে, তো মাটা একদম একা হয়ে গেছে। আমি অনেক সময় চিন্তা করি, ওনাকে বলেও আসছি, আন্টি আপনার ভাই বোনেরা তো কাছাকাছি থেকে বুঝলাম, আসা যাওয়া করে, আপনার সাথে তো কেউ থাকেন, আল্লাহ না করুক রাত বিরাতে যদি আপনার কিছু হয়ে যায়, আপনি তো বাসায় একা পড়ে মরে থাকবেন, কেউ হাসপাতালে নেওয়ার অভাবে। হ্যাঁ, আমি এইভাবে ওনার ভাই বোনদেরও বলে আসছি, ওনার যেই বোনের বাচ্চারা বড় বড় ওনাদেরকে বলে আসছে, তো ওনারা বলছে আপু অসুবিধা নেই, আমরা এখানে আসা যাওয়া করি, রান্না করে দেখলাম যে বোনেরা রান্না করে পাঠাচ্ছে যাতে রান্না করে খাইতে না হয়। তো ভালো আছেন এমনিতে, তবে একা, উনি একদমই একা, ওনার জন্য খুব মায়া লাগে। এজন্য আমার কাছে মনে হয় অনেক সময় এই যে সুপার মতো সন্তানদের দেখলে মনে হয় যে এরকম সন্তান আল্লাহ কেন দিছে। আবার ওদের মতো আসিম জাওয়াদের মতো সন্তানদের দেখলে প্রাউড ফিল হয়, মনে হয় ওনার আরো 2-3টা বাচ্চা থাকলে হয়তো এতটা কষ্ট পাইতেন না। উনি একটা বাচ্চা মারা গেছে, ওনার বুকটা খালি হয়ে গেছে, ঘরটা হাহাকার করতেছে, সারা ঘরে আসিম জাওয়াদের ছবি, একদম একা মা। আচ্ছা বলেন তো, দুনিয়াতে কি মানুষ একা বাস করতে পারে? এটা কখনো পসিবল? একা হয়ে গেলে কি চিন্তা করে মানুষ বলেন তো? হয়তো এটা উনি ভাবতেছেন, আল্লাহ আপনি আমাকে কবে আমার ছেলের কাছে নিয়ে যাবেন, হয়তো এটাই ভাবতেছেন। একটা মানুষ একা, মানে একা তো আর বাসায় থাকা যায় না, একা কিভাবে মানুষ বসবাস করতে পারে? আমার তো দম বন্ধ হয়ে আসে, আমি পারি না। যাই হোক, সব আমি যেটুকু বলার আমি বলে দিলাম। আপনারা প্লিজ আমাকে সেকেন্ড টাইম ওটাকে নিয়ে প্রশ্ন করবেন না। আর যারা নতুন করে জয়েন করেছেন, জানেন না কিছু, প্লিজ লাইভটা টেনে দেখে নেবেন। আমার কথাগুলি ভালো লাগলে আমার পাশে থাকবেন, পেজের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।